হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি 26,000 মামলা কি আন্দোলনের প্রভাব পড়বে। মানে আপনারা দেখতে পাচ্ছেন এখন যোগ্য বলে যারা কলকাতায় আন্দোলন করছে বা অনশন করছে, জানি না যোগ্য কি অযোগ্য সেটা আমারও জানা নেই। হয়তো অনেকেই যোগ্য ওখানে থাকতে পারে, আবার অনেক অযোগ্য এই যোগ্যদের মধ্যে ঢুকে যেতে পারে। তো যাই হোক, আমি এই আন্দোলনের ফলে আগামী 7 তারিখে যে শুনানি হবে বা সে শুনানি হতে চলেছে সেটার উপরে কতটা প্রভাব পড়বে এটা বলবো। আর রায় কোন দিকে যেতে পারে এটা আমি আগে আলোচনা করেছি, আজকে আবার রিভিউ আকারে আপনাদের এখানে তুলে ধরবো। আর 3 নম্বর যেটা, যারা যোগ্য পায়নি তাদের কি হতে পারে, মানে সে যোগ্য ছিল, ওয়েটিং ছিল বা তাকে ইন্টারভিউ ডাকেনি, তাদের কি পরবর্তীতে এই 26,000 প্যানেলের মধ্যে সুযোগ হতে পারে। এই 3টে বিষয় নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা যদি আপনাদের এই রিলেটেড আগ্রহ থাকে অবশ্যই ভিডিওটা দেখুন। ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। এসএসসি 26,000 মামলা কি আন্দোলনে প্রভাব পড়বে। দেখুন, মামলা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যেখানেই থাক, আন্দোলন তার উপরে কোনো প্রভাব সাধারণত পড়ে না। এটা জনমানুষ গড়ে তোলা, সরকারকে চাপে রাখা বা সরকার পক্ষ বা অন্যান্য যারা পক্ষ আছে এসএসসি, তারা যাতে বড় উকিল দেয়, তারা যাতে যুক্তি বুদ্ধিটা দেয়, সেই জন্য এই আন্দোলন করা বা আন্দোলনে হাইলাইট করা। তো অতএব এটার প্রভাব কিছুটা পড়বে, সেটা কিভাবে, সেটা কখনো ডাইরেক্ট নয় যে আন্দোলন করছে বলে সুপ্রিম কোর্টের জজেরা তাকে রায় দিয়ে দিল, এরম ব্যাপার নয়। কিন্তু এর পরিপ্রেক্ষিতে নেক্সট পরবর্তী হিয়ারিংয়ে, যদিও এর আগের দিনে এসএসসি বোর্ড এবং রাজ্য সরকার হিয়ারিংয়ে তাদের বক্তব্য শুনিয়েছে, তার পরবর্তী সময় হয়তো এসএসসি বা রাজ্য সরকার আবার কোনো ডেট নিয়ে একটা পরবর্তী দিন হয়তো পাবে না, তারপরে হয়তো কোনো ডেট নিয়ে হয়তো এই সেগ্রিগেশন করা যেটা বা স্বচ্ছ অস্বচ্ছ লিস্ট, সেই লিস্টটা যেটা বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট চাইছে, যেটা দিতে চাইছে না বা দিচ্ছে না কেন কি জানি, কারণে জানি না, তো সেই লিস্টটা যদি দিতে পারে বা দেয়, এই আন্দোলনের প্রভাবের ফলেই সেটা হবে। তার কারণ এটা হাইকোর্টে পর্যন্ত বারবার সরকারের থেকে চেয়েছিল যে স্বচ্ছ অস্বচ্ছ, বা বিরোধী যারা উকিল আছে তারা বারবার বলেছে যে আপনি স্বচ্ছ অস্বচ্ছ লিস্ট দিয়ে দেন, আমাদের আর কোনো বক্তব্য থাকবে না। যদিও এর পিছনে একটা অন্য লজিক আছে, কেন এই স্বচ্ছ অস্বচ্ছ চাইছে এটা জেনে রাখবেন। তার কারণ আমি যেটুকু বিভিন্ন নিউজ থেকে জানতে পেরেছি, সেখানে মূল কারণ হচ্ছে, একটুখানি বলে রাখছি, ডিটেলস আমি আজকে বলবো না, অন্যদিন একদিন বলবো খনি। মূল বক্তব্য হচ্ছে, দেখুন অনেকেই এটা নিয়ে বলছে, আমি একটুখানি মানে ক্লারিফাই করে দিচ্ছি বিষয়টা, যেটা হচ্ছে অনেকে বলছে এই যে 8% কি 10% দুর্নীতি ধরা পড়েছে, মানে সিবিআই ধরতে পেরেছে, তাহলে এরাই দুর্নীতিগ্রস্ত, বাকিরা সব স্বচ্ছ, তাই তো, গঙ্গা জলে সব স্নান করা। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, বা এসএসসি বোর্ড বা হাইকোর্ট যেটা বলতে চাইছে, যে আমরা ধরতে পেরেছি এই কজনকে, তার মানে এই কজন আছে এটা কিন্তু নয়, এটা আগে ক্লিয়ার করুন। এইটা নিয়েই কিন্তু দ্বন্দ্ব, এটা নিয়েই কিন্তু প্যানেল বাতিল, এটা হচ্ছে মূল বক্তব্য। তো সিবিআই তদন্ত করে ধরতে পেরেছে 100 জনকে, কিন্তু আছে 1000 জন, ব্যাপারটা এরকম। তো এসএসসি যখন, সিবিআই যখন পেপারগুলো হাইকোর্টে দেখিয়েছিল, ওএমআরগুলো দেখিয়েছিল, সেখানে কিন্তু যোগ্যদেরও ওএমআর ছিল, অযোগ্যদের ওএমআর ছিল। তো সেই যোগ্য অযোগ্য পাইল করে অযোগ্যগুলো বাছাই করে বলেছে এত %। কিন্তু এই ওএমআরগুলো তাদেরই নয়, অযোগ্যরা বারবার বলছে, কিন্তু যোগ্যরা একবারও গিয়ে বলছে না যে এই ওএমআরগুলো তাদেরই। তাহলে কিন্তু অনেকটা এই মামলার রায় অন্যদিকে যেতে পারতো বা যেত। যাই হোক, সেটা তখন হয়নি। এখন আমি যেটা মূল বিষয়টা বলতে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে বিরোধীরা বারবার এই কারণে বলছে যে আপনারা অযোগ্যদের বা যোগ্যদের লিস্টটা দেন। অযোগ্যদের সুপ্রিম কোর্ট অনুসারে, এই সিবিআই অনুসারে বা ধরা পড়েছে যারা, তাদের অনুসারে এসএসসি বোর্ড বলছে এরা অযোগ্য, মেনে নিলাম, তাহলে বাকিরা সবাই যোগ্য, তাহলে সেই যোগ্য লিস্টটা দিয়ে দেন। এবার এই যোগ্য লিস্ট যখনই দেবে, তখন এই বিরোধীদের বা অন্যান্যদের হাতে এই যোগ্যদের মধ্যেও অনেকের অযোগ্য লিস্ট আছে, এই জন্য কিন্তু বারবার বলছে যোগ্যদের লিস্ট দেন। যখনই যোগ্যদের লিস্ট দেবে, তার মধ্যে থেকে 10টা 20টা 50টা অযোগ্য লিস্ট এরা আবার ধরিয়ে দেবে। এইটা হচ্ছে মূল সমস্যা, আমি যেটুকু বুঝতে পারছি। এই জন্য কিন্তু এই যোগ্যদের লিস্ট দিতে এত ভয়, এত সমস্যা। তো যোগ্যদের লিস্ট দিলে কিন্তু যোগ্য অযোগ্য মিলে যাবে, যদি সঠিকটা দেয়। আর সঠিক না দিলে তখন আবার সেই জাকের তাই, যে তিমিরে ছিলাম সেই তিমিরই রয়ে গেলাম। যাই হোক, এটা নিয়ে আমি আর বিস্তারিত বলছি না, আমি যেটুকু বুঝেছি বা যেটুকু বুঝলাম সেটুকু আপনাদের ব্যাখ্যা করলাম। এখন বাকিটা আন্দোলনের প্রভাব পড়ার বিষয়টা আমি বললাম আপনাদের, সেটা কিছুটা হলেও পড়তে পারে, সেটা কিভাবে পড়বে সেটাও আপনাদের বলে দিলাম। 2 নম্বর যেটা বলেছিলাম, রায় কোন দিকে যেতে পারে। দেখুন, রায়
সুপ্রিম কোর্টের রায় বা হাইকোর্টের রায় এটা নিয়ে তো বলা যায়ও না বা বলা উচিতও নয়, কিন্তু এগুলো সামগ্রিক বিভিন্ন চিত্র, সামগ্রিক বিভিন্ন ভিউ, সামগ্রিক বিভিন্ন হিয়ারিং শুনে যেটুকু বোঝা যাচ্ছে, আমি আগেও একটা রিভিউ দিয়েছিলাম আর আজকেও সেটা বলবো, যে কারণ আগের দিন রাজেশ আমাদের যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি বলছিলেন যে ডাল মে কুছ কালা হে, তার মানে নাকি পুরো ডালটাই কালা, মানে বিষয়টা বলার উদ্দেশ্য হচ্ছে যে হিয়ারিং কিন্তু নেগেটিভ দিকেই যেতে চলেছে এবং প্যানেল বাতিল হবার একটা প্রবল সম্ভাবনা, চান্স আছে। যদিও আমি বলছি না যে এখনই চান্স হয়ে যাবে একদম কনফার্ম, এটা নয়, কিন্তু সুযোগ সেদিকেই যেতে চলেছে। এখনো পর্যন্ত যদি বলি যে আমার যদি বক্তব্য বলেন তাহলে আমি বলবো 50-50, যে প্যানেল চান্স হতে পারে 50%, আবার প্যানেল নাও, পুরো প্যানেল ক্যান্সেল না হতে পারে 50%। সেটা 7 তারিখের পরে কিন্তু এর পার্সেন্টেজটা আরো ক্লিয়ার করে বলা যাবে যে কোন দিকে বেশি পাল্লা ভারী। আর এই রায় ওই দিনকে হবার চান্স নেই, মানে ওই দিনকে হয়তো হিয়ারিং কমপ্লিট হয়তো সবার হবে কিনা সন্দেহ আছে, হয়তো আরো একটা দুটো হিয়ারিং আরো দরকার। এবার যদি রাজেশ খান্না সাহেব যেভাবে সুযোগ দিচ্ছে, যদি জানুয়ারিতে আরো একটা দুটো দিয়ে দেয়, তাহলে আমার মনে হয় ম্যাক্সিমাম 2-3 মাসের মধ্যেই কিন্তু 26,000-এর সমস্যা মিটে যাবে। সেটা যেভাবেই হোক, যেটা ভালো দিক হোক মন্দভাবে হোক, যেভাবে হোক মিটবে। 3 নম্বর যেটা বলেছিলাম, যারা যোগ্য পায়নি তাদের কি হতে পারে, হ্যাঁ এটা একটা ভাইটাল কোশ্চেন এবং এটার উত্তর এক্ষুনি দেওয়াটা কঠিন, তবু আমি কতগুলো ভিউ পয়েন্ট ধরে আমি বলে দিচ্ছি। যদি পুরো প্যানেল ক্যান্সেল হয়ে যায় তাহলে তো অবশ্যই সেই সময় যারা যারা পরীক্ষা দিয়েছিল সকলে আবার এলো, হয় সকলকে আবার নতুন করে পরীক্ষা নিতে হবে, নাহলে সকলকে ইন্টারভিউ রাখতে হবে, নাহলে একটা কোনো প্রসেস যদি সুপ্রিম কোর্ট বলে দেয় তো ভালো, নাহলে এসএসসিকে নির্দেশ দিয়ে দেবে, এসএসসি যেভাবে হোক নেবে এবং সেই প্যানেলভুক্ত বা যারা সেই সময় করেছে বা যারা ইন্টারভিউ বসেছিল বা যারা পরীক্ষা দিয়েছিল সবার কিন্তু খাতা রিভিউ করে নতুন করে আবার ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হয়ে প্যানেল হবে, এটা একটা হতে পারে। যদি সেটা না করে, মানে শুধু অযোগ্যদের বাদ দিল, অযোগ্য কোনোভাবেই পাওয়া গেল, সেটা এসএসসির মাধ্যমে হোক বা সরকারের মাধ্যমে হোক, যদি অযোগ্যদের পেয়ে যায়, তাহলে অযোগ্যরা যদি বাদ যায় তখন কিন্তু যারা ওয়েটিং আছে বা যারা ডাক পায়নি ইন্টারভিউ অযোগ্যদের জন্য, তাদের কিন্তু ইন্টারভিউ ডাকতে বাধ্য সরকার। তো তখন কিন্তু একটা সুযোগ, যারা সুযোগ পায়নি অযোগ্য ব্যক্তি, তাদের একটা সুযোগ কিন্তু তৈরি হবে বা হতে পারে। সেটা কিন্তু এখন এক্ষুনি বলা কঠিন, কারণ সুপ্রিম কোর্ট কি রায় দেবে, রায় কোন দিকে যেতে পারে তার উপর ডিপেন্ড করে সেটা কিন্তু নির্ভরশীল। তো আমি যদি সামগ্রিকভাবে বলি বা ওভারঅল বা এমসিকিউ আকারে যদি আপনাদের বলি, তাহলে বলবো যে যারা যোগ্য ব্যক্তি তাদের সুযোগ হতে চলেছে, সেটা যে কোনোভাবেই হোক, প্যানেল বাতিল হলেও হবে, প্যানেল না বাতিল হয়ে অযোগ্যরা বাতিল হলেও হবে, এটা কনফার্ম। তো অতএব তাদের একটা সুযোগ আসতে চলেছে, কতজনের সবার কিনা এটা এক্ষুনি বলা মুশকিল, কারণ যদি পুরো প্যানেল বাতিল হয় তাহলে সুযোগটা বেশি হবে, যদি প্যানেল সামগ্রিক বাতিল হয় মানে আংশিক বাতিল হয়, তাহলে কিন্তু কিছু সংখ্যক ক্যান্ডিডেট সেটা সুযোগ পেতে পারে। এখন 7 তারিখে শুনানির পরে বিষয়টা আরো অনেকটা ক্লিয়ার হবে। ওকে, ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে এই রিলেটেড আরো তথ্য আপনারা জানতে চান, আমার সাথে থাকুন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।